আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। রীতিমতো চমকে যাবেন, মৃত্যুদণ্ড থেকে কিন্তু খালাস পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। অন্যদিকে মোদির কিন্তু এবার গুম হারাম। তাহলে কি মুক্তি পেতে যাচ্ছেন এই লুৎফুজ্জামান বাবর? বর্তমান যে পরিস্থিতি, দিন যত যাচ্ছে ততই বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। এই সময়ে এখন লুৎফুজ্জামান বাবরকে মুক্তি দেওয়াটা কতটা জরুরি তা নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। কিভাবে বা তিনি মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন তা নিয়েও থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন। এরপর জানিয়ে দেব একটি রিপোর্ট, বাংলাদেশের সাথে সম্পর্কের সেভেন সিস্টার হিন্দু ও পাকিস্তান নিয়ে কেন চিন্তিত ভারত। তাহলে কি ভারত আশঙ্কা করছে সেভেন সিস্টার পুরোপুরি আলাদা হয়ে যাবে? আরও কি কি বিষয় উঠে আসবে তা বিস্তারিত প্রতিবেদনে জানতে পারবেন। এবং সবশেষে আরো যেভাবে তথ্য তুলে ধরবে এবার অন্তর্বর্তীকালীন সরকারের এই জ্বালানি উপদেষ্টা, তিনি এবার তথ্য দিলেন অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয় বড় বিদ্রোহ হবে এই দেশে এবং সেই বিদ্রোহটা ভারত পর্যন্ত ছড়িয়ে যাবে। আরও কি কি তথ্য দিলেন এবং দেশবাসীর জন্য যে বার্তা দিলেন তা নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আমরা দেখে নেই মূল বিষয়টা। হঠাৎ করেই মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন কিন্তু লুৎফুজ্জামান বাবর। এই বিষয়টি নিয়ে কিন্তু মোদির এবার ঘুম হারাম হয়ে গেল। মৃত্যুদণ্ড সাজা থেকে বেকসুর খালাস পেয়ে লুৎফুজ্জামান বাবর আবারও ভারতের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছেন। মোদি সরকারের জন্য এটি যেন একটি নতুন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এমনটাই মন্তব্য করছে নেটিজেনরা। ভারতের সরকারের অভিযোগ, বাবর সেভেন সিস্টার এলাকায় বিদ্রোহী গোষ্ঠী গড়ে ভারতের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছিলেন। ভারতকে বিপদে ফেলতে চীন ও পাকিস্তান যে কাজ করতে পারেনি তা করে দেখিয়েছেন এই লুৎফুজ্জামান বাবর। ফলে একসময় বাবরের নাম শুনলেই কেঁপে উঠত ভারত সরকার। 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এই লুৎফুজ্জামান বাবর। পরে 1996 সালের ষষ্ঠ এবং 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি প্রার্থী হিসেবে একই আসন থেকে নির্বাচিত হন। অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2001 থেকে 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েও তিনি পরাজিত হন। বাবরকে ভারত সরকারের বিরুদ্ধে আরও একটি বড় অভিযোগ ছিল, তিনি 10 ট্রাক অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার সহ ভারতে পাঠানোর চেষ্টা করেছিলেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন এই বাবর, যা তখন ভারতের জন্য বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তবে পরবর্তীতে সেই অস্ত্রের চালান জব্দ করা হয়। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জের সাবেক অর্থমন্ত্রী শাহ এম কিবরিয়ার উপর গ্রেনেড হামলায় নিহত হওয়ার পর লুৎফুজ্জামান বাবর সহ কয়েকজনের বিএনপি নেতার এই মামলায় আসামি হয়। পরে 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বাবরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে 21 আগস্ট গ্রেনেড হামলা এবং চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরকে মৃত্যুদণ্ড সাজা দেওয়া হয়। এখন বর্তমানে ইউনূস সরকার এসে এবং বর্তমানে এই ভারতের পরিস্থিতি, এই বিষয়টি যখন চলে আসলো, এর মাঝামাঝির একটি সময়ে কিন্তু এই মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে এই বাবরকে। বাবর আরও ভারতের জন্য মাথামাতার কারণ হয়ে উঠেছে এবং মোদি সরকারের রাতে ওর ঘুম হারাম হয়ে গেছে বর্তমান পরিস্থিতিতে। কেন? বাবরকে যেহেতু মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে, আর অল্প কিছু মামলা আছে আরও 10 থেকে 11টার মতো, সেগুলো থেকে খালাস পেলেই তিনি কিন্তু জামিনে মুক্তি পাবেন এবং তিনি মুক্তি পাওয়ার পর কি করতে পারবেন সেটা কিন্তু বাবর ভালো জানেন। এই মুহূর্তে বাবরকে খুবই দরকার, কারণ তিনি তখন যতটা সাহস দেখিয়েছেন এখন কিন্তু তিনি আরও সাধারণ মানুষকে পাশে পাবেন। তার জন্য এখন অনেকটা সহজ হয়ে দাঁড়াবে। কিভাবে এই বাবরকে মুক্তি দেওয়া যায় সে বিষয়টি নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেনও একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। আমি বরাবরই বলি এই বিষয়টি, সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভিডিও বার্তায় বলেছেন, উপদেষ্টারা আপনারা যদি না পারেন তাহলে লুৎফুজ্জামান বাবরকে মুক্তি দিয়ে দিন। তিনি কিভাবে এই সেভেন সিস্টারকে আলাদা করা যায় তার নীল নকশা তার কাছে আছে। দেখা যাক কবে নাগাদ এই লুৎফুজ্জামান বাবরকে মুক্তি দেওয়া হয়। এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি বাংলাদেশের সাথে সম্পর্কে সেভেন সিস্টার হিন্দু ও পাকিস্তান নিয়ে কেন এত চিন্তিত এই ভারত। এই একটি প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে 1971 সালের ডিসেম্বরে ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল এবং সরাসরি যুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশের বিজয় ত্বরান্বিত করেছিল। সেই ডিসেম্বরে ভারতের মাটিতে হামলার শিকার হয়েছে বাংলাদেশ মিশন, পোড়ানো হয়েছে জাতীয় পতাকা।
ভারতের আগরতলা বাংলাদেশের সহকারী হাই কমিশনের কার্যালয়ে হামলা, পতাকা পোড়ানোর পর দিল্লিকে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বাংলাদেশে আওয়ামী লীগের বিরোধী সমস্ত রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও ছাত্রদের সাথে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকারও ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় গত ১.৫ দশক ভারতে বাংলাদেশের সম্পর্কে যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো, ৫ই আগস্ট শেখ হাসিনার সঙ্গে পতন হয়েছে সেই সম্পর্ক। অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কে মোটামুটি সচল থাকলেও ভিসা বন্ধ, জনসাধারণের পর্যায়েও সম্পর্কের একটা বড় অবনতি হয়েছে। ভারতের উদ্বেগ কোথায়? গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের ভারত বিরোধী একটা অবস্থান এবং এর প্রকাশও দেখা গেছে। ভারতের 7 সিস্টারকে টার্গেট করে বক্তব্য, হুঁশিয়ারি, সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়া উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে ভারতে। ভারতের ওপি জিন্দ্রাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীধরাধা দত্ত বাংলাদেশকে নিয়ে গবেষণা করে বলেছেন বহু বছর ধরে। তিনি দত্ত বিবিসিকে অভ্যুত্থান পরবর্তী সরকার প্রসঙ্গে ভারতের ভাবনা কেমন সেটা তুলে ধরতে গিয়ে বলেন, আমাদের একটা কমফোর্ট জোন তো ছিল, সেই কমফোর্ট জোনটা কোথাও মনে হচ্ছে সরে যাচ্ছে। আওয়ামী লীগ চলে যাওয়াতে আমাদের মেইন দুর্বলতা হচ্ছে যে আমাদের যে সিকিউরিটি কনসার্নগুলো অন্যকে বুঝবে কিনা সেটার একটা হিস্ট্রি আছে। ধরুন 2001 থেকে 2006 সেই সময়ের কথা বলছি। সে সময় ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক, সেটা আমি 30 বছরে বলবো সবচেয়ে খারাপ ছিল বলেছিলেন মির্জু দত্ত। তিনি বলেন সেটার অনেক কারণ। এছাড়াও বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের গতি প্রকৃতির ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে। কারণ বর্তমান সরকারের সময় পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে আসছে। যখন পাকিস্তান আবার বাংলাদেশের নর্মালি হচ্ছে, তার মানে তারা আবার চেষ্টা করবে যে কি করে অ্যান্টি ইন্ডিয়ান কিছু অ্যাক্টিভিটি করা যায় থ্রু বাংলাদেশ, সেরকম একটা আশঙ্কা। তারপরেও কোথাও একটা রিপোর্ট এসেছিল যে সার্টেন একটা অ্যামিনিউশনের কেনার কথাও পাকিস্তান থেকে, সেটাও একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল। তারপর আমরা দেখলাম যেটা 100 বছরে হয়নি, জিন্নার জন্মদিন সেলিব্রিটিও করেছে। এই বিষয়গুলো তথ্য দেয়। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারতের গণমাধ্যম, সামাজিক মাধ্যমে ভিত্তিহীন তথ্য, নানা রকম গুজব ছড়াতেও দেখা যাচ্ছে। বাংলাদেশের অভ্যুত্থানের পর থেকে ভারতীয় গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সংখ্যালঘু এবং হিন্দুদের উপর হামলা এবং অত্যাচার, নানা ধরনের প্রোপাগান্ডা, গুজব তথ্য প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যম। এবং সবশেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, এবার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় তাহলে বড় একটা বিদ্রোহ হবে এই দেশে এবং সেটা ছড়িয়ে যাবে কিন্তু ভারতেও। অনুষ্ঠানটিতে নানা ধরনের তথ্য দেয়া হয়। স্পষ্ট করে জ্বালানি উপদেষ্টা আরো বলেন, পাবলিক সেক্টরের দুর্নীতি ও অনিয়মের জন্য আমরা সাধারণত রাজনীতিবিদদের দোষ দিয়ে থাকি, কিন্তু তারা কাদের সহায়তা করে? ব্যাংকগুলো যে ফাঁকা করেছে, এগুলো কি রাজনীতিবিদরা ভোল্ট করে নিয়ে গেছে? এগুলো সহযোগী কারা? এটা একটা গভীর সংকট। এই উপদেষ্টা আরো বলেন, খুলনার রূপসায় 8,000 কোটি টাকা খরচ করে একটা বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, কিন্তু সেখানে কোনো গ্যাস নেই। পদ্মা রেল ব্রিজ 41,000 কোটি টাকায় খরচ, শেষ মুহূর্তে সেখানে কয়েক হাজার কোটি টাকা খরচ কমানো হয়েছে। রাজস্ব দেখলাম লেখা আছে বছরে 1,400 কোটি টাকা, 6 মাসে দেখলাম মাত্র এসেছে 37 কোটি টাকা। এভাবে প্রকল্প জাস্টিফাই করা হয়েছে। এগুলো অপচয় ছাড়া কিছুই না। এগুলোর দায় শুধু রাজনীতিবিদদের না, এখানে সরকারি কর্মকর্তারাও জড়িত আছে বলে দাবি করেন এই জ্বালানি উপদেষ্টা।